ধরো, হঠাৎ করে প্রত্যেক দিন, প্রত্যেক রাতে কোনো অচেনা গলা তোমাকে তোমার নাম ধরে তাকে বাঁচাতে বলছে। তোমাকে বলছে যে তুমি একমাত্র তাকে বাঁচাতে পারো। তখন তুমি কি করবে? নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আজকের একটু অন্য রকম ঘটনা, মানে প্রত্যেক দিন যেমন আমি ঘটনা তোমাদেরকে শোনাই, আজকের ঘটনাটা একটু অন্য রকমের এবং একটু পুরনো ধাঁচের ঘটনা। তাই বুঝতেই পারছো ঘটনাটা কেমন হতে চলেছে। তাই আর বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি তোমাদের ভয় পাওয়াতে আজকের 138 নম্বর এপিসোড। ঘটনা পাঠে আমি রাজ। শুরু হচ্ছে আজকের 138 নম্বর এপিসোড। ঘটনা শুনতে থাকুন, ভয় পেতে থাকুন। ঘটনা পাঠিয়েছে জ্যোতি অধিকারী। নমস্কার রাজ, আমি জ্যোতি অধিকারী। আজকের যে ঘটনাটা বলবো, ঘটনাটা আমার মায়ের সাথে ঘটেছিল। একটু পুরনো ঘটনা, তবে আশা করছি তোমাদের ভয় অবশ্যই লাগবে। আমার মায়ের বয়স তখন 10 বছর। এখানে মায়ের বাড়ির ব্যাপারে একটু বলতে হবে। আমার দাদুর বাবা ছিলেন একজন বড় মাপের তন্ত্র সাধক। আমার দাদুর বাবা অর্থাৎ আমার বড় দাদু ভূত তাড়ানো, কালো জাদু কাটানো, কুষ্টি নির্ধারণ করা ইত্যাদি কাজ করে থাকতেন। আমার বড় দাদুর একটা ছোট্ট ভুলের কারণে আমার মায়ের জীবন প্রায় সেই দিন যেতে যেতে বেঁচেছিল। আমার বড় দাদুর এইসব কাজকর্মের জন্য আমার বড় দিদা বাড়ির উত্তর দিকের একটা ঘর দাদুকে আলাদা করে দিয়েছিল। ওই ঘরে বড় দাদু নানা রকম তন্ত্রবিদ্যা, নানা রকম সাধনা, অন্যান্য কাজবাজ করে থাকতো। ওই ঘরে চট করে কেউ ঢুকতো না। সেইবার আমার বড় দাদু কোনো একটা কাজের ক্ষেত্রে গ্রামের বাইরে গিয়েছিল। আমার মা প্রচণ্ড ছোট্ট তখন, খেলতে খেলতে হয়তো কোনোভাবে দাদুর ঘরে ঢুকে যায়। আর দাদুর ঘরে সব সময় তন্ত্র সাধনার জিনিস এদিক ওদিক রাখা থাকতো। সবাইকে কড়া নির্দেশ দেওয়া থাকতো যে কেউ যেন দাদুর কোনো জিনিসে হাত না দেয়। তবে মা তখন নিতান্তই প্রচণ্ড ছোট্ট, না জেনে মা যে কিসে হাত দিয়েছিল সেটা মা নিজেও জানে না। ঘরে ঢুকতে মায়ের চোখ পড়ে একটি প্রচণ্ড চকচকে রূপোর ঘটির ওপর। তার সামনে গিয়ে ঘটিটিকে নিয়ে মা এদিক ওদিক করে দেখতে শুরু করে। আসলে প্রচণ্ড চকচক করেছিল তো, আর বাচ্চাদের তো আশা করছে বুঝবেই চকচকে জিনিসের উপর একটু নজর থাকে। তাই প্রথমে গিয়েই ওইটি চোখে পড়ে এবং তারপর ঘটিটির মুখে রাখা নারকেলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় ঘরের বাইরে। হয়তো এটাই ছিল মায়ের সব থেকে বড় ভুল। কাণ্ডটা করার পর মা ওই ঘটিটাকে ঠিক আগের স্থানেই রেখে পালিয়ে আসে নিজের ঘরে। এদিকে আমার দাদু বাড়িতে বলে গিয়েছিল যে দাদুর ফিরতে প্রায় সপ্তাহখানেক লাগবে। মায়ের এই কার্যকলাপ ঘটানোর পর প্রায় একদিন পর থেকেই শুরু হয় মায়ের সঙ্গে কিছু ভৌতিক ঘটনা। এর পরের ঘটনাটা আমি শুনেছিলাম আমার দিদার কাছে থেকে। একদিন আমার দিদা কাজ করতে করতে ঘরের দিকে তাকিয়ে দেখে আমার মা একা একাই কার সাথে কথা বলছে। প্রথমে ভেবেছিল যে বাচ্চা মানুষ একা একা খেলছে, তবে জিনিসটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। রাত নেই, দিন নেই, মা যেন কার সাথে একা একা কথা বলে রাত নেই, দিন নেই, মা যেন কার সাথে একা একাই কথা বলতো এবং হাসতো। এর থেকেও খারাপ পরিণতি হয় কিছুদিন পর। রাতের বেলা ঘুমানোর পর মা হঠাৎ করে উঠে ছাদের দিকে ছুট দিত। কিছু জিজ্ঞাসা করলেই বলতো কেউ আমার মাকে তাকে বাঁচাতে বলছে, মায়ের কাছে কেউ সাহায্য চাইছে। এর ঠিক 3 থেকে 4 দিন পর ঘটে একটি প্রচণ্ড ভয়ঙ্কর ঘটনা। রাত হয়তো তখন 2টো কি 3টে হবে। আমার দিদার হঠাৎ করেই কোনো এক শব্দের কারণেই ঘুম ভেঙে যায়। অমন ঘুমন্ত চোখে আধো আলোয় দিদা দেখে
একটি মস্ত বড়, প্রায় ৮ থেকে ৯ ফুট বড় একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে ঠিক আমার মায়ের মাথার কাছে, এবং মায়ের দিকে তার এমন ভয়ঙ্কর রক্তবর্ণ চোখ দিয়ে একভাবে তাকিয়ে রয়েছে। তার গলা থেকে যেন কোনো শব্দই বের হচ্ছিল না, শরীরে যেন কোনো জোরও নেই। কিছুক্ষণ ধরে একইভাবে এই সমস্ত কিছু চলার পর একটা সময় গায়ের প্রায় সমস্ত জোর লাগিয়ে দিদা প্রায় লাফিয়ে ওঠে এবং মাকে তার বুকের কাছে টেনে নেয়। আমার দাদু কি হয়েছে জিজ্ঞাসা করায় আমার দিদা দাদুকে সমস্ত ঘটনা খুলে বলে, এবং তখনই খবর পাঠানো হয় আমার বড় দাদুকে। বড় দাদুর কাছে খবর পাঠানোর পর প্রায় একদিনের মধ্যেই দাদু ফিরে আসে বাড়িতে। দাদু ফিরে এসেই হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন। তাড়াহুড়ো করে বাড়িতে এসেই ছুটে যায় দাদুর ঘরে। গিয়ে দেখেন ওই রূপোর ঘটির ওপরে থেকে হলুদ লাগানো নারকোলটা সেখানে নেই। বাড়ির লোককে জিজ্ঞাসা করতে কেউ কিছুই বলতে পারে না। তারপর দরজা বন্ধ করে বড় দাদু সাধনা দিয়ে সমস্ত ঘর বন্ধন করেন এবং আমার মায়ের শরীরও বন্ধন করে দেন। প্রায় ৩ ঘন্টা পর ওই ঘরের বাইরে বেরিয়ে সবার কাছে জিজ্ঞাসা করেন যে কবে থেকে এইসব ঘটনা হয়েছে। সমস্ত ঘটনা শুনে দাদু বলেন, তোমাদেরকে বারবার বারণ করেছিলাম না ওই ঘরে সোনাকে যেন ঢুকতে না দেওয়া হয়। ও খেলার সময় হয়তো কোনোভাবে দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়েছিল। ওই ঘরে জানো কত বিপজ্জনক জিনিস রাখা ছিল? ওই ঘটিটাতে একটা প্রেতকে বন্দি করে রাখা ছিল। ওই হলুদ নারকেলটা ছিল ওই ঘটির তালা, আর সোনাই খেলতে খেলতে হয়তো নারকেলটা খুলে ফেলে দিয়েছে, আর তাতে মুক্ত হয়ে গেছিল ওই প্রেতটা। বহুত বড় বিপদ থেকে বেঁচে গেছি আমরা, তবে চিন্তা নেই, যা করার তা আমি করে দিয়েছি। বাড়ির উপরে আর কোনো বিপদ নেই। ঘটনার কিছু মাসের মধ্যেই আমার বড় দিদার জোড়াজুড়িতে আমার বড় দাদু তন্ত্র সাধনা ছাড়তে বাধ্য হয়। এইগুলো করতো, তবে মা যে সেদিনকারে কত বড় কিছুর হাত থেকে বেঁচে গিয়েছিল সেটি ভাবলে মায়ের এখনো লোম খাড়া হয়ে ওঠে। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। আজকের ঘটনা থেকে আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। ছোট্ট একটা ঘটনা, খুব বেশি বড় নয়। আমার ঠাকুমার একজন প্রচণ্ড পরিচিত একজন লোকের সঙ্গে এই সেম ঘটনা ঘটেছিল। উনিও সেম এরকম মানে ভূত তাড়াতো, তারপরে জিন ছাড়াতো, কালো জাদু এরকম কাটাতো, এরকম সেম কাজবাজ করতো। ওনার কাছে একদিন পাড়ার একজন এসে তাড়াহুড়ো করে এসে বলেন যে তা অন্য কোনো পাড়ায় নাকি একজনকে ভূতে ধরেছে, তাকে ছাড়া দিতে হবে। এটা আশা করছি অনেকে জানবে যে যারা এইসব কাজবাজ করে তাদের গৃহবন্দী করতে হয় আর নিজেকে বন্দি করতে হয়, তারপর এইসব কাজবাজ তারা করে। উনি তখন তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার চক্করে এগুলো কিছুই করে, নিজেকে বন্দি করলেও তার ঘর বন্দি করে না। ওখান থেকে ৩ ঘন্টা, প্রায় ৩ থেকে ২.৫ ঘন্টা থেকে পর আসার পর বাড়িতে দেখে বাড়ির সামনে একটা গোলযোগ বেঁধে আছে। তাড়াহুড়ো করে বাড়ির সামনে গিয়ে দেখে তার ৬ মাসের বাচ্চাকে কেউ তার পুরুষাঙ্গে এমনভাবে মেরেছে, তার চোখ প্রায় ফেটে বাইরে বেরিয়ে এসছে এবং কান নাক প্রায় ফেটে রক্ত বেরিয়ে এসছে। বাড়ির লোককে জিজ্ঞাসা করতে তারা বলে বাচ্চাটাকে খাওয়ানোর পর সে নাকি দোলনায় ঘুমাচ্ছিল, তারপরে এই অবস্থা। তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারবে। ঘটনা কীভাবে পাঠাবেন? আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অর্থাৎ prejoni49@gmail.com তোমরা আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।